ডিয়ার বেলভড ইয়ুথ, হ্যাঁ, আজকে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের টোটাল ঋণ আজকে পর্যন্ত টোটাল ঋণ কত, ইন্টারনাল এক্সটার্নাল, এবং বাংলাদেশ কেন ঋণ নেয়। সাধারণ কারণসমূহ: বাংলাদেশ একটি দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক, 6-7% জিডিপি গ্রোথ, কিন্তু রাজস্ব সংগ্রহ কম, ট্যাক্স অর্থাৎ ট্যাক্স সংগ্রহ জিডিপি, টোটাল জিডিপির 9% অনলি। তাই বাজেট ঘাটতি পূরণ ও উন্নয়ন প্রকল্পের জন্য ঋণ নেওয়া হয়। বাজেট ঘাটতি পূরণ এবং উন্নয়ন রানিং প্রকল্পের জন্য ঋণ নেওয়া হয়। আমি পিছনের প্রকল্পগুলোর, মেগা প্রকল্পগুলোর জন্য কত ঋণ সেটা আমি একদম ক্লিয়ার, এক্স্যাক্ট পয়েন্ট টু পয়েন্ট আমি বলে দিচ্ছি। আমার সব ডাটা আছে, 12টা মেগা প্রজেক্ট সহ টিল ডেট। তো এনিওয়ে, বাজেট ঘাটতি পূরণ উন্নয়ন প্রকল্পের জন্য ঋণ নেওয়া হয়। প্রধান কারণ অবকাঠামো উন্নয়ন, পদ্মা সেতু যেমন আছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিদ্যুৎ ও জ্বালানি, রামপাল, পায়রা, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র, স্কুল কলেজ হাসপাতাল নির্মাণ, জলবায়ু পরিবর্তন, বাঁধ, ড্রেনেজ, রাস্তাঘাট, কোভিড গেল, বন্যা, অর্থনৈতিক সংকট ইত্যাদি ইত্যাদি। ঋণ থেকে কিন্তু সুবিধা আছে। কি ঋণ থেকে কি সুবিধা আছে? লোনের থেকে কোনো সুবিধা অবশ্যই, না তো লোন নেয় কেন মানুষ? ঋণ থেকে অর্থনীতি বাড়ে, চাকরি সৃষ্টি হয়, অর্থাৎ ফ্যাক্টরি, মিল কারখানা বা চাকরি সৃষ্টি হচ্ছে, রপ্তানিও বাড়তেছে, দ্যাটস মিন এক্সপোর্টও হচ্ছে, রপ্তানি বাড়তেছে। আবার সেই আয় দিয়ে ঋণ পরিশোধও করা হচ্ছে ইন্টারেস্ট সহ। বাংলাদেশ ঋণ পরিশোধের রেকর্ড ভালো, চমৎকার, কখনো ডিফল্টার হয়নি। তবে অতিরিক্ত ঋণ এড়াতে ট্যাক্স বাড়ানো দরকার। কে বলেছে এটা? IMF। এই ইন্টারিম গভর্নমেন্টকে বলল তোমার ট্যাক্স কালেকশন কম বিধায় ট্যাক্স বাড়াতে হবে বিধায় IMF বা যে সাজেশনগুলো দিল, ঠাস করে এই গভর্নমেন্ট, আমি বুঝি না যে আমাদের প্রধান উপদেষ্টা, উনি একজন অর্থনীতি বিশেষজ্ঞ, বিন এবং টিন, TIN, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, বিন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বিনের ডিফারেন্স হচ্ছে 1:100। আর ট্যাক্স আমি যেমন আজকে বলছি আমি ট্যাক্স দিব না, কেন আমি ট্যাক্স দিব? যদি আমার প্রধান উপদেষ্টাই ট্যাক্স না দেয় তাহলে আমি দেবো কেন? টাকা পয়সা, ভ্যানিটি প্রজেক্ট, সব কিছু নেগেটিভ পজিটিভ দিক আছে, বাট ডিপেন্ডস অন আস। বলল ট্যাক্স বাড়াতে হবে, ট্যাক্স কালেকশন, সাথে সাথেই এক্সপোর্ট ইম্পোর্টের উপর যে কী ধাক্কাটা এসেছে এবং পোর্টে সব ট্যাক্সগুলো বাড়ানো হয়েছে, বাট আমাদের ইন্টারনালি ট্যাক্স কালেকশন হচ্ছে না। সেটার দিকে না তাকায়, পলিসি না করে, যে আমার যে লোনগুলো ডিফল্টার হয়ে আছে সেগুলোর থেকে আমি রেভিনিউ কালেক্ট না করে, তাহলে আমি গভর্নরকে বলবো তিনি ইকোনমিক পলিসি সম্বন্ধে কিছু জানে না, আমি অর্থ উপদেষ্টাকে বলবো উনি ইকোনমিক পলিসি সম্বন্ধে কিছু জানে না, এবং আমি ডক্টর নিশাকে বলবো উনি ইকোনমিক পলিসি সম্বন্ধে কিছু জানে না। যেহেতু IMF বললো আপনাদের ঋণ ট্যাক্স কালেকশন কম, এই কারণে ট্যাক্স কালেকশন বাড়ান। ট্যাক্স কালেকশন বাড়ান বলতে টিনের সংখ্যা বাড়াবে, বিনের সংখ্যা বাড়াবে না, যার 2 টাকা ট্যাক্স তার কাছ থেকে 5 পয়সা পাচ্ছে 2 টাকা নেবে, নাকি যে পণ্যের বা যে জায়গায় 2 টাকা ট্যাক্স দেওয়া আছে সেই তার পরিমাণ 2 টাকার জায়গায় 4 টাকা করবে? পলিসি গ্যাপটা কি? আমি কি বোঝাতে পারছি পলিসি গ্যাপটা কি? এ হচ্ছে আমাদের অর্থনীতিবিদ, অর্থনীতি পলিসি মেকার। নেগেটিভ চলে আসে যে একটাই প্রশ্ন, যে আমাদের ঋণ আজকে পর্যন্ত কত? কারণ আমি একটা পলিসি করছি বাংলাদেশ আর কোনো দিন ঋণ নেবে না। আমি ম্যাট নো ম্যাট, আমি বলছিলাম না বাংলাদেশ একদিন বিক্রি করে দেবো আমি, কিন্তু আমার যে এক্সিস্টিং ঋণ আছে সে শোধ করতে হলে 12টা যে মেগা প্রজেক্ট আছে, হোক ভ্যানিটি প্রজেক্ট, হ্যাঁ ভ্যানিটি প্রজেক্টকে আমরা কখন বলি? জিও পলিটিক্যালি আমাদের যে অবস্থান এবং গত সরকারের বিশেষ করে 2টা নির্বাচন
দুর্বল ছিল। তো গভর্নমেন্ট স্বাভাবিকভাবে দুর্বল ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। অনেক সময় লোন প্রয়োজন না হলে জোর করে লোন নিতে হয় জিওপলিটিক্সে। পদ্মা সেতু বানানোর সময় আমাদের প্রতিবেশী বা পার্শ্ববর্তী লোনের টাকায় করছি, আবার কী পরিমাণ বেগ পেতে হচ্ছে আমরা সাধারণ জনগণ এগুলো জানি না। আমরা জানি না যে সরকার গত 15 বছরে যে পরিমাণ অবকাঠামোগত উন্নয়ন করেছে, যে পরিমাণ সোশ্যাল সেফটি করেছে, যত টাকা পয়সা চুরি যাক যাই যাক তার তুলনামূলকভাবে চুলচেরা বিশ্লেষণ করলে আপনারা অবাক হয়ে যাবেন। এবং এই সত্যটা জানতে হবে আমাদের। এই যে মুখস্থ গড়গড়ায় বলতেছি তা না, আমার সামনে 196টা সোর্স রয়েছে, ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক, IMF, ওয়ার্ল্ড ব্যাংক সহ 196টা সোর্স থেকে নিয়ে আপনাদের আমি একদম হার্ড কপি দেখাবো। তখন আপনারা অনেক ভুল ধারণা ভেঙে যাবে আপনাদের, অনেক ভুল ধারণা, যেই ভুল ধারণায় আমি নিজেও তো আছি একজন সাধারণ জনগণ হিসেবে। সব কিছু আমাদের ভিতরে, রিকভারিও আমাদের ভিতরে, আমাদের যে রিসোর্স আছে, আমাদের প্ল্যানিং এবং আমাদের স্বচ্ছতা জবাব দিতে আমাদের লোনের প্রয়োজন নাই। যা আছে আমরা এই যে 12টা মেগা প্রজেক্ট, কয়টা প্রজেক্ট থেকে আমরা সুফল পাচ্ছি? কোনো প্রজেক্ট চালুই তো করতে পারিনি স্বাধীনতার পর থেকে। এবং বিশেষ করে শেখ হাসিনা 2009 সাল থেকে পরিবর্তনমূলক নেতৃত্বের অধীনে ঋণগুলো হয়েছে আমাদের কম উন্নত থেকে মধ্যম আয়ের স্তরে লাফিয়ে ওঠার হাতিয়ার। আমরা ঠাস করে কিন্তু ডেভেলপ হয়ে গেছি। কেন আমাদের কানেক্টিভিটি ইস্যুয়ে এত ইম্পর্ট্যান্ট হয়ে গেল রিজনালি? এর পিছনে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার। এটা আমাদের নেগেটিভ ইস্যু না, এটা আমাদের অপরচুনিটি। তুমি আমার বাড়ির উপর দিয়ে যাবা বা আমার রাস্তা দিয়ে যাবা, আমি যে পদ্মা সেতু পার হই, আমার 700 টাকা দেওয়া লাগে না? পদ্মা সেতুকে আমি খালি পার হই, ভারতের মানুষ পার হয় না? পণ্য পার হয় না? ইনকাম হয় না? হচ্ছে না? জীবনযাত্রার মান বাড়ছে না? আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছি? নো, এক্স্যাক্ট আমি ইনশাল্লাহ বলবো। আমার কাছে আজকে পর্যন্ত ডাটা আছে, আমি 196টা ডাটা শিট নিয়ে বসে এগুলো নিয়ে অ্যানালাইসিস করতেছি। আমরা ঋণ নিয়েছি আমাদের মানুষের যোগ্যতার জন্য বিনিয়োগ করতে। পদ্মা সেতুর মতো বিশ্বমানের অবকাঠামো যা বাধা সত্ত্বেও গর্বের সাথে সম্পন্ন হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা শক্তি নিরাপত্তা দেয়, বিস্তৃত গার্মেন্টস কারখানা যা লক্ষ লক্ষ চাকরি দেয়, সামাজিক নিরাপত্তা, দারিদ্র্য পরিমাণ 40% থেকে 20%ই কিন্তু গত সরকার নামাইছে দারিদ্র্যের মাত্রা। বাবারে, চুরি যাক ভাই, যাই যাক, যা খুশি যাক, আমি তো পদ্মা সেতু উঠতে পারতেছি। আমি জানি আমার অসুস্থ বাবাকে নিয়ে, আব্বাকে প্যারালাইজ বাবাকে নিয়ে ফেরিঘাটে যাই 9 ঘন্টা 10 ঘন্টা যেন আমার ওয়েট করতে হয়, তখন আমার আর মাথায় ঢোকে না যে পদ্মা সেতু বানাতে যে কে চুরি করছে। মাথায় আমার এটা আসে না, আসে আমার সুফলটা আগে। পরবর্তী বছর যুগ যুগ ধরে ইফেক্টটা কি সেটা আমরা পরে তখন চিন্তা করি। বাট প্রবলেম আছে, সলিউশনও আছে। আগে বুঝতে হবে আমাদের জিনিসটা। আমাদেরকে আমরা ভুল জানি, প্রোপাগান্ডা ভুল বুঝি, এবং আমাদেরকে আমি নিজে গভর্নমেন্টের 999 এই 15 বছরে 999 পোস্টার আমি লাগাইছি। এটা আমার লাগানোর কথা? সরকার সার্ভিস দিচ্ছে, সরকার কেউ জানায়? তাহলে এটা সরকারের পলিসির ভুল ছিল। এগুলো ছিল না অপচয় এবং বরং আত্মনির্ভরশীলতার বীজ। এখানে একটা লং টার্ম একটা পলিসি আছে, যে পলিসিটা আমরা এখনও বা গত সরকার বোঝাতে পারে নাই। যদি বুঝাইতেই পারতো তাহলে পদ্মা সেতুতে কেন এত আঘাত আসছে? আপনারা বলেন কই আঘাত আসছে, কে আঘাত আসছে? অনেক আঘাত আসছে, অনেক কষ্ট করে পদ্মা সেতুটা করা লাগছে। তাহলে কে আঘাত করতেছিল পদ্মা সেতুতে? টাকা, অর্থের দিক দিয়ে না।
একটু আগে আপনি গান গাইছে একজনের কোলে বসে থাকতে চাইছি, আমার তো মাম বাড়ি। যখন দ্রুত বৃদ্ধির সময় রাজস্বের ফাঁক পূরণ করতে হয়েছে, প্রত্যেক টাকা অগ্রগতির জ্বালানি হয়েছে, বিপদের নয়। মূলত ঋণগুলো আমাদের রাজস্বের ফাঁক পূরণ করতে সাহায্য করেছে দ্রুত বৃদ্ধির সময়, যাতে প্রত্যেক টাকা অগ্রগতি জ্বালানি হয়। আজ রপ্তানি 13% ঋণ পরিশোধ করছি আমরা। ইনশাল্লাহ যখন আমরা ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনের দিকে তাকাই, শেখ হাসিনার জ্ঞানের অধীনে অন্তর্ভুক্তিমূলক শাসনের ফিরে আসা এই পথকে আরও পরিশীলিত করতে পারে, সম্পদগুলোকে আরও তীক্ষ্ণভাবে ঐক্য এবং সমৃদ্ধির দিকে পরিচালিত করে। এই সত্যের দৃষ্টি আমাদের অন্যদের অনুপ্রাণিত করবে যখন আমরা দেখব কর্মসংস্থানের আমাদের কোনো সংকট নেই, আমাদের অন্ন বস্ত্র বাসস্থান সংকট নেই, গুড গভর্নেন্সে যখন হয় তখন, আদারওয়াইজ না। আর বিগত সরকারের 15 বছরের যত নেগেটিভ, ইনশাল্লাহ আমি উইদিন মান্থস, এই আগামী ইলেকশনের আগেই 15 বছরের গত সরকারের, যেমন ওই যে খুন গুম টুম এইগুলো না, আমি ফাইন্যান্সিয়াল বিষয় বা পলিসি মেকিংয়ের বিষয়গুলো নিয়ে এবং জনসাধারণের নিরাপত্তা থেকে শুরু করে দেশের উন্নয়নের এই বিষয়গুলো 20 কোটি মানুষের সামনে ইনশাল্লাহ আমি দাঁড়িয়ে বলবো, আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দিচ্ছি। সদুত্তর যদি আমি না দিতে পারি, আমি ব্যাখ্যা নিতে পারি, আমার কাছে ব্যাখ্যা নেই। এবং আমি একটা লাইন একটা শব্দ বানোয়াটের পক্ষে না, পৃথিবীর সকল সোর্স থেকে, সকল জায়গা থেকে নিয়ে আপনাদের সামনে হার্ড কপি নিয়ে দেওয়া হবে। টোটাল ঋণের পরিমাণটা আমি বললাম না, শুনে আর কী করবেন, অনেক, 180 বিলিয়ন মার্কিন ডলারের মতো, ইন্টারনাল এক্সটার্নাল। বাট এটা কিছু না, আমরা ঋণ নেব না, স্বয়ংসম্পূর্ণ হবো ইনশাল্লাহ, এবং এটা আমরা শোধ করবো। কারণ শোধ করতে হলে মেগা প্রজেক্টগুলো চালু করতে হবে তাড়াতাড়ি। ধন্যবাদ।